প্রিয় দর্শক, দ্য বরাক লাইভ 24-এ আপনাদেরকে স্বাগতম। ঠিক এই মুহূর্তে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাইছি বরাকের এক প্রাক্তন সাংবাদিক, অভিনেতা এবং শিক্ষক, যিনি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি মিউজিক ভিডিও, একাঙ্ক নাটক এবং একটি বাংলা ফিল্ম বানিয়ে এবং এতে অভিনয়, নৃত্য ইত্যাদির মাধ্যমে দিকে দিকে আলোড়ন সৃষ্টি করেছেন। ইনি হচ্ছেন দক্ষিণ দলাইর বাগাবাজারের শাহরুল লস্কর ওরফে সাহা। ওনার সাথে আজকের এক ঐকান্তিক সাক্ষাৎকার। শাহরুল, আপনাকে দ্য বরাক লাইভ 24-এ আমি স্বাগতম জানাচ্ছি। বরাক লাইভ 24-এর পক্ষ থেকে আপনি যে আমার এখানে এসেছেন, প্রথমে আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি ছুটে এসেছেন, অনেক ভালো লেগেছে। তো প্রিয় দর্শক, আমি চাইবো ওনার পক্ষ থেকে উনি নিজে আপনাদের সামনে ওনার পরিচয় তুলে ধরার জন্য। আমার অ্যাকচুয়ালি পুরো নাম শাহরুল হুসেইন লস্কর, আর সোশ্যাল মিডিয়াতে কাজ করি সাহা নিকনেমে। তো অনেক লম্বা নাম, তাই সে জায়গায় মানে ছোটো করে নিয়ে এসেছি। সোশ্যাল মিডিয়ার যেটা নাম, আপনাদের ফ্যান ফলোয়ার্সদের কাছে আমার পরিচিতিটা হচ্ছে সাহা। ইনি হচ্ছেন আমাদের শাহরুল ওরফে সাহা। ওনার কাছ থেকে প্রথমে এই অভিনয়ের আগ্রহটা ঠিক কখন থেকে পেয়েছেন এ বিষয়ে আমি জানতে চাইবো। আসলে ছোটো থেকেই আমার একজন দাদা ছিলেন শিলচর দূরদর্শনের প্রোগ্রাম অফিসার শাহাবুদ্দিন লস্কর। তো উনি আমাকে নিয়ে একটু তামসা করতেন। আমি অনেক ছোটো ছিলাম, আর অনেক আগ্রহ ছিল যে টিভিতে যদি আমাকে একটা সুযোগ দেওয়া হতো। টিভির আগেকার দিনে টিভিটা ছিল খুব ইম্পর্ট্যান্ট। কারো ছবি যদি টিভিতে এসে যায় তো অনেক প্রাউড ফিল করতো, বা মানুষও তাকে অনেক ওকে টিভিতে দেখা গিয়েছে বলে মানে একটা আলোচনা হতো। আর আমিও ভাবতাম যদি টিভিতে একবার আমাকে দেখানো হয়। তো আমি দাদার কাছে গিয়ে গেছতাম, আমাকে একবার টিভিতে উঠাও না এমন করে। তো দাদা আমাকে নিয়ে তামসা করতো। একবার কিন্তু এরকম করতে করতে দাদা একটা নাটকে আমার সুযোগ করে দিয়েছে। তখন আমি হায়ার সেকেন্ডারিতে ছিলাম, শিলচর দূরদর্শনে। তো শিলচর দূরদর্শনে আমার নামটা মনে পড়ছে দুধে বাতে বলে একটা নাটক। তো সে নাটকে আমার অপোজিশনে শিলচর হসপিটাল রোডের স্বপ্না বলে একজন আমার অপোজিটে যে কাজ করছিল। ও অবশ্য তখনকার দিনে প্রফেশনাল ছিল, আমি ছিলাম না, আমি কোনো ট্রেনিং ছিল না আমার। তো ওর বিপরীতে কাজ করার জন্য দাদা হঠাৎ আমাকে বললো, স্ক্রিপ্টটাও দিয়ে দিল, আমার হাতে ধরিয়ে দিল। তো স্ক্রিপ্টটা দেখে আমি বললাম হ্যাঁ আমি পারবো। তো যখন সেখানে আমার রোল ছিল একজন গ্রামীণ কৃষক। আর আসলে আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, তো সে জায়গায় গ্রামের যে কালচার, গ্রামের যে কাজকর্ম, ক্ষেত, ওসব কিন্তু আমি এমনিতেই মানে অভিনয় নয়, সেটা প্র্যাকটিক্যালি বাস্তবে আমি পারি। আর সেই অভিনয়গুলো আমাকে করতে হয়েছিল। তখন ওনার সাথে ছিল অনেক বড় বড় প্রফেশনাল ক্যামেরাম্যান, দামি দামি ক্যামেরা নিয়ে এসেছিল। তারা আমার অভিনয় দেখে বলছে যে আপনি কোথা থেকে ট্রেনিং নিয়ে এসেছেন। আমি বললাম না, আমি তো ট্রেন করিনি। তারা সবসময় বলতে যে পারফেক্ট হচ্ছে। যেহেতু গ্রামীণ একটা অভিনয় ছিল, ক্ষেতের বা গরু পালন করা ইত্যাদি ইত্যাদি ছিল, তো সেগুলো কিন্তু আমি খুব ভালো পারফেক্ট পেরেছিলাম। তো একবার যখন শিলচর দূরদর্শনে একটা নাটক, আমার নাটক দেখিয়ে দিয়েছিল, আর তখন কিন্তু উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। আমি দাদা বাড়িতে আসলে ওর কাছে যেতাম, আমাকে একটা সুযোগ দাও। পরে আরও দু একটা গানে দাদা আমাকে সুযোগ করে দিয়েছে। আর তখন ওই স্বপ্না যে মেয়েটা, আমি অবশ্য তার ফোন নাম্বার আমার কাছে নেই, কিছু নেই, হারিয়ে ফেলেছি তাকে। ও কিন্তু আমাকে বলছে যে শিলচর সেন্ট্রাল থেকে একটা ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেক শহরে অভিনয় শেখানো হচ্ছে। আর যেখানে এক্সপার্ট টিচার নিউ দিল্লি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ড্রামা নিউ দিল্লি থেকে একজন এক্সপার্ট টিচার জিলমিল হাজারিকা আসছেন, আর এখানে ওয়ার্কশপ করবেন। আর সেখানে অলরেডি 20 জন ছাত্র নেওয়া হবে, আর ক্লাসটাও শুরু হয়ে গেছে। তুমি যদি করো তো আমি সেখানে তোমাকে নিয়ে যাব। আমি তখন মানে বুঝে উঠতে পারিনি, আমি বললাম হ্যাঁ আমিও করব। তো আমাকে সেখানে সে আলাপ করিয়ে ম্যামের সাথে আমাকে ঢুকিয়ে দিল। তো সেখানে ওয়ার্কশপ কমপ্লিট করে একটা সার্টিফিকেটও প্রদান করেছিলেন জিলমিল হাজারিকা। তারপর ওনার সাথেও আমার সম্পর্কটা মানে ছিন্ন হয়ে গিয়েছিল 20 বছর পর। উনি যখন আমাদের মিজোরামে আসছিলেন একটা প্রোগ্রামে, তখন উনি কোথা থেকে আমাকে ফেসবুক থেকে খুঁজে বের করে আমার সঙ্গে যোগাযোগ করে বাসাতে এসে গিয়েছেন। উনি কিন্তু একজন বড় মাপের অ্যাক্টিংয়ের টিচার, এক্সপার্ট টিচার। উনি বলিউডেও 3-4টা ফিল্ম করেছেন, দ্য ফকির অফ ভেনিস, তারপর আমির, আর আসামিজ ফিল্ম নয়, আরও কি মানে আমার মনে নেই। তো উনি বলিউডে জায়গা করতে পারেনি, উনি হাইটটা ছিল একটু খাটো, সে জায়গা থেকে উনি বলিউডে কাবু করতে পারেনি। কিন্তু একজন ভালো এক্সপার্ট টিচার, যেখান থেকে একটাটা বের হয় সেখানে উনি টিচিং করেন। তো ওনার সাথে একটা যোগসাজশ আমার রয়েছে। আর পরবর্তীতে যখন সোশ্যাল মিডিয়ার যুগ এলো, ইউটিউব বেরোলো বা ফেসবুক পেজ, তখন আমি বললাম আমি তো আর কারো কাছে যেতে হবে না, আমি নিজে একটা চ্যানেল করে নিই। আর আমার যেহেতু সেদিকে এটা বলবো যে পেশা নয়, নেশা।
তো সেই নেশার জায়গাটা আমি সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছি। আচ্ছা, পেশাগতভাবে আপনি প্রথমে প্রথমে সাংবাদিকতা করলেন, আমরা জানি, দিকে দিকে সবাই জানেন, এবং পরবর্তীতে আপনি শিক্ষক, এবং বর্তমানে দেখা গিয়েছে যে অভিনয় জগতে আপনি সাড়া জাগিয়েছেন। বরাকের বিভিন্ন প্রান্তে আপনার কথা শোনা যাচ্ছে। আর বর্তমানে আপনারা জানেন যে বিটিভি বরাক নামের যে চ্যানেল, উনি হচ্ছেন সেই চ্যানেলের স্বত্বাধিকারী। আমার সাথে রয়েছেন শাহরুল লস্কর, যার সাথে আমি কথা বলছি, আবারও পরিচয় করিয়ে দিলাম। তো এবার আমি জানতে চাইব যে বিগত 2 বছর আগে বোধহয় একটা ফিল্ম বানিয়েছিলেন, সেই ফিল্মেরটার নির্দেশনায় আপনার নাম দেখেছি, এবং এই যে এত কিছু ম্যানেজ আপনি কিভাবে করলেন, এই বিষয়ে জানতে চাইব আমি। অ্যাকচুয়ালি প্রথমে আমি শুরু করেছিলাম নাটক দিয়ে। তো যেহেতু আমরা রক্ষণশীল সমাজে বাস করি, সব কিছুর পিছনে সমাজকে নিয়ে আমাকে চলতে হবে, এবং আমি আমার সমাজকে, এই রক্ষণশীল সমাজকে আমি সম্মান করি। তো সে জায়গায় আমি ভাবলাম যে শুধু নাটক করলেই হবে না, নাটক করব এবং সেখানে যাতে কোনো একটা সোশ্যাল মেসেজ যায়, মানুষ কিছু শিখতে পারে। তো এরকমের আমি নাটক শুরু করেছি, একটা টিমও করেছিলাম। তো আমাদের যে যে জায়গায় আমরা বাস করি, কাছাড়ের ব্যবসায়ের প্রাণকেন্দ্র বলতে বাগাবাজারকে বোঝায়। তো সেই জায়গায় আসলে সব ছেলেরা ব্যবসায়ী। তো একটা নাটক করার পর অনেক কষ্ট হয়, কিন্তু তাদেরকে জোগাড় করা, নিয়ে আসা, আজকে একজন থাকলে পরের দিন থাকে না। তো সেই জায়গায় আমি ধরুন 20টা-25টার মতো নাটক করেছি। আর প্রযুক্তিগত দিক দিয়ে আমার ভালো ছিল না। অবশ্যই আমি যেটা নাটক করেছি কোনো ফালতু নাটক করিনি, প্রত্যেকটা নাটকে একটা সোশ্যাল মেসেজ আমি দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আমি ভাবলাম, যখন আমি নাটকে কাবু করতে পারছি না, যে আমি আমার দল নিয়ে চলতে পারছি না, হঠাৎ আমার মাইন্ডে আসলো যে এতক্ষণ তো নাটক করলাম, দেখি একটা ফিল্ম করতে পারি কি। তো তখন আমি শিলচরের একজন ক্যামেরাম্যান, তার ক্যামেরা নিয়ে, অনিকেত রয়, আর তাকে বললাম যে আমাদের গ্রামাঞ্চলে তো হিরোইন খুঁজে পাওয়া অনেক মুশকিল। তো ও বললো যে ঠিক আছে, আমি একজন হিরোইন দিয়ে দিচ্ছি, আর পুরো কন্ট্যাক্টটা তাকে দিয়ে দিয়েছিলাম। আর ফিল্মটা আমি যখন জিলমিল ম্যামের কাছ থেকে ওয়ার্কশপ কমপ্লিট করে এসেছিলাম, তো গ্রামে এসে এই প্ল্যাটফর্ম আমি পাচ্ছিলাম না। তখন বাম বিদ্যাপীঠ হাই স্কুলে একটা সিলভার জুবিলি চলছিল, সেখানে আমি শান্ত নামের একটা নাটক উপস্থাপন করেছিলাম। তো প্রথম উপস্থাপনেই সেখানে প্রায় 3000-এর মতো দর্শক ছিল। প্রথম উপস্থাপনেই মানে কলকাতা থেকে যারা অপেরা আসে তদ্রুপ মানে নাটকটা হয়ে গিয়েছিল, মানে এত জমকার নাটক হয়েছিল। পরদিন ওই আবার দর্শকরা ওই নাটকটা করার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছিল। তো ভালো সাড়া পেয়েছিলাম। পরবর্তীতে আমি ভাবলাম যে ওই নাটকটাকে যদি আমি আরও একটু এড করে, কাটচিট করে যদি আমি একটা ফিল্মের রূপ দিতে পারি, আর সেটা ফিল্মের মাধ্যমে উপস্থাপন করতে পারি, আমি কয়েকজনের সাথে বুদ্ধি করলাম, আলোচনা করলাম, তারপর সবাই মোটামুটি আমাকে সাপোর্ট করেছে। তো প্রথম অবস্থায় সেখানে ধরুন প্রযুক্তিগত দিক দিয়ে তো এত হাইফাই ক্যামেরা পাইনি, এত টাকার জোগাড় ছিল না। ধরুন 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা খরচা হয়েছে। তো সেখানে প্রথম আমাকে হাত বাড়িয়ে দিয়েছিলেন শিলচর আরাধনা ট্রেডার্সের মালিক মজিবুর রহমান বরলস্কর। উনি আমাকে 10,000 টাকা দিয়েছিলেন, এবং আমরা আরও 5-6 জন মিলে 5,000 করে ধরুন আমরা 40,000 টাকা নিয়ে স্ট্যান্ড হয়েছিলাম। তারপর আমরা এরকম 5,000, 10,000, 2,000, 1,000 করে একজন দুজন যখন আটকেছি, তখন এরকম করে 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 ধরুন আমাদের 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা বাজেট হয়েছিল। তো সে জায়গায়ও মানে অর্ধেক রাস্তায় ফিল্মটা শেষ হয়ে যাওয়ার কথা, অনেকেই মানে হাল ছেড়ে দিয়েছিল, সবাই চলে গিয়েছে, মানে কেউ আর আসতে রাজি নয়, আজকে আসলে কালকে নেই। প্রায় 100খানেক লোক সেখানে ইনভলভ ছিল, আর সবাইকে তো আমি টাকা দিয়ে আনতে পারিনি, কারণ টাকা নিজে দিয়ে করছি। তো সবাইকে আমি, গ্রামের যারা ছেলে তাদেরকে আমি সুযোগ দিয়েছি এখানে কাজ করার। তো তারা কিন্তু সেটা অনেকেই বুঝেনি, তারা আমাকে মাঝ রাস্তায় ফেলে অনেক চলে গিয়েছিল। শেষ পর্যন্ত এই ফিল্মের মধ্যে একটা গান ছিল, ওই গানটা শ্যুট করতে গিয়ে আমি একা হয়ে গেছিলাম। তখন আমি ভাবলাম যে একটা গানের জন্য ফিল্মটা যে কমপ্লিট করা থেকে বিরত থাকবো, তা কেমন কথা হয়। তো আমি একা, ক্যামেরাম্যান, তারপরে অভিনেত্রী, এবং নিজে গাড়ি দিয়ে যা খরচা হয় সব দিয়ে কালাইন বা চান্নিঘাট, দোলাই 3-4টা লোকেশনে গিয়ে আমি গানটা কমপ্লিট করে মোটামুটি ফিল্মটা আমি কমপ্লিট করেছি। আর তখন যে টাকাটা আমার ইনভেস্ট হয়েছিল, এখানে আমি একটা ডোনেশন কুপন করে, যে প্রথমে আমি চেয়েছিলাম যে যদি কিছু টাকা বাঁচে তাহলে এলাকার গরিব বাচ্চা যারা পড়তে পারছে না, টাকা পয়সার অভাব, তাদেরকে আমি দেবো সেখানে। তো একটা ডোনেশন কুপনের সিস্টেম করেছিলাম, 2-3টা শো করেছি। সে শো করে ধরুন আমি মোটামুটি যে 2.5-3 লক্ষ টাকা খরচা হয়েছিল তা বের করে নিয়েছি। কিন্তু দুঃখিত এই জায়গায় যে আমি গরিব বাচ্চাদের হেল্প করতে পারিনি, যে ওই ফিল্মের খরচা দিয়ে। তো
তো যাই হোক, মোটামুটি ফিল্মটা কমপ্লিট হয়েছে এবং যেটা স্ক্রিপ্ট রাইটার ছিলাম আমি, আর ডিরেকশনেও ছিলাম আমি, মুখ্য ভূমিকায় ছিলাম আমি। তো এখানে একটা অসুবিধা হয়েছিল যে আমি যখন অভিনয় করছি তখন বাইরে থেকে আমাকে ডিরেকশন দেওয়ার কেউ ছিল না। সেখানে যেমন আমি শুয়ে অভিনয় করতে হচ্ছে, শুয়ে থেকে সেখানে অন্যকে আমার ডিরেকশনও দিতে হচ্ছিল এবং আমার সংলাপ আমি বলতে হয়েছিল। অনেক কষ্ট হয়েছে কিন্তু কমপ্লিট। আচ্ছা আচ্ছা। তো আমরা সবচেয়ে আশ্চর্যজনক যেটা ব্যাপার পেয়েছি আমরা, যে মাত্র 2.5 লক্ষ টাকা দিয়ে একটা ফিল্ম করেছেন আপনি, সেটা খুব সুন্দর, ভালো একটা মেসেজ সমাজে যেতে পারে যে কম টাকায় আপনারা ফিল্ম তৈরি করতে পারবেন। দেখা গেছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাতে দেখা যায় যে কোটি কোটি টাকা খরচ হয়, তার মধ্যে থেকে আপনি যে গ্রামীণ এলাকায় একটি মাত্র 2.5 লক্ষ টাকা দিয়ে একটা ফিল্ম তৈরি করেছেন, সেটা খুব কিন্তু দেখুন, আসল ব্যাপারটা হচ্ছে ফিল্মের একটা ফ্যাক্ট থাকতে হয় বা কোনো যারা অডিয়েন্স থাকে ফিল্মের, সেখানে নাচে গানে, আমরা আগে যাত্রাপালা দেখতাম, নাচে গানে ফাইটে ভরপুর না হলে অডিয়েন্স সন্তুষ্ট হয় না। তো সে জায়গায় ফিল্ম কম খরচায় করা যায় যদি লোকেশনগুলো একদম কিনারে কিনারে কাছের লোকেশন যদি আপনি আগে থেকে চুজ করে রাখেন, স্বল্প খরচে ফিল্ম করা যায়। আমি এটা বলবো না যে কোনো জিনিস পারা যায় না। আজকের দিনেও আমি বলবো, যদি আমি ওই যে জিলমিল ম্যাম যে 20 জন ছাত্রকে সেখানে প্রশিক্ষণ দিয়েছিলেন, ওই 20 জন আমি মেম্বার যদি পেয়ে যেতাম, একটু ট্রেন এবং ভালো প্রযুক্তি, ভালো নির্দেশনার মানুষ বা বরাকের যারা সাংস্কৃতিক সংগঠন আছে যেগুলো, তাদের থেকে যদি আমি সাপোর্ট পেতাম, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি যে একটা ফিল্ম আমরা হলের মধ্যে চালাতে পারতাম। যদি আমি সাপোর্ট পেতাম, সাংস্কৃতিক যেগুলো সংগঠন আছে আমাদের বরাকে, শিলচরে, হাইলাকান্দিতে যেখানেই আছে, তাদের তরফ থেকে যদি কোনো একটা সাপোর্ট পেতাম, অবশ্যই বলা যায় আমাদের ফিল্ম হলে বসে মানুষ দেখবে। কিন্তু কোনো দিক থেকে সাড়া পাচ্ছি না, একাই করতে হচ্ছে সব কিছু। আচ্ছা, কথা আরো লম্বা বলবো, প্রথমে আমরা এখানে একটি মিউজিক ভিডিও জাস্ট জানুয়ারিতে ঘুরতে যাব তোকে নিয়ে লন্ডনে, জানুয়ারিতে ঘুরতে যাব তোকে নিয়ে লন্ডনে, তোকে দেখে মনের মাঝে জানলে গিটার বাজে রে। জানুয়ারিতে ঘুরতে যাব তোকে নিয়ে লন্ডনে, জানুয়ারিতে ঘুরতে যাব তোকে নিয়ে লন্ডনে। বর্তমানে আমরা দেখছি যে বেশ কিছু মিউজিক ভিডিও আপনারা এসেছে, তো এর থেকে সবচেয়ে সেরা যেটা মিউজিক ভিডিও, সে সম্পর্কে আমি জানতে চাই যে কোনটা বেশি সাড়া পেয়েছেন এবং কোনটা ভালো চলেছে আপনার? অ্যাকচুয়ালি ভালো বলতে, পরপর আমি ইদানিং 3টা মিউজিক ভিডিও আমি আপলোড করেছি। তো সবটাই আমি বলবো যে 5 লক্ষের, 2টা মিউজিক ভিডিও 5 লক্ষের উপরে, আর একটা এখনো আছে মানে 2 লক্ষ ক্রস করেছে। তো যেটা টপ বলবো সেটা হচ্ছে জানুয়ারিতে ঘুরতে যাব লন্ডনে, যেটা আমি 2 তারিখ আপলোড করেছিলাম, মানে জানুয়ারির 2 তারিখ, জানুয়ারির 2 তারিখে, যেটা কিন্তু আপলোড করার কথা ছিল ধরুন জানুয়ারির 1 সপ্তাহ আগে। তো আমি আসলে গান পেতে পেতে অনেক লেট হয়ে গেছে, শ্যুট করতে লেট হয়ে গেছে, আমি 2 তারিখ আপলোড করেছি। প্রত্যেক দিন 1 লক্ষ ভিউজ হয়েছে, ইদানিং একটু ভিউজ কমেছে, 5,40,000-এর উপরে যাচ্ছে, মানে এই 10-15 দিনে, 15 দিন হয়নি, আজকে 15 তারিখ, মানে 12 দিনে 5,40,000 ভিউজ হয়ে গেছে। তো এই গানটাই আমি বলবো যে ট্রেন্ডিং এবং টপে আছে। আচ্ছা, আপনি আরো এরকম করতে চাইছেন বা ফিল্ম করতে চাইছেন কি না, বা একাঙ্ক নাটক যেটা আপনি এবং আপনার টিম মিলে একাঙ্ক নাটক, যেটা ছোট ছোট নাটক যেগুলো হয়, সেটা আগামীতে করছেন কি না, সেটা কিছু জানতে চাই। অবশ্যই করব। আমি নাটকের আমার টিমগুলো যদি আমি একটা করতে পারি, নাটক চালাবো, এবং স্বপ্ন আছে একটা ভালো ফিল্ম তৈরির। যদি আমি কিছু ট্রেন মানুষ বা সাংস্কৃতিক যেগুলো সংগঠন আছে আমাদের বরাকের, তাদের তরফ থেকে যদি আমি একটু সাপোর্ট পাই, তো ফিল্ম হলে বসে দেখার একটা ফিল্ম, যাতে করে আমরা কিছু হলে চালাতে পারি, এমন উন্নত ধরনের একটা ফিল্মের আমি চিন্তা ভাবনা করছি, যদি পিছন থেকে আমি সাপোর্ট পাই। আরেকটা মিউজিক ভিডিওর কথা আপনাকে উল্লেখ করি, আসাম দেশের কন্যা 2। তো ওই মিউজিক ভিডিওটা আমার ধরুন সেটা কিন্তু 5 লক্ষের উপরে। তো সেখানে কিন্তু আমার বিপরীতে যে রোল ছিল সেটা ছিল আসাম দেশের কন্যা, এবং আমি যে রোলে ছিলাম সেটা ছিল বাংলাদেশি পুলা আমি। তো সে জায়গায় আমি এই গানটা চুজ করেছিলাম যে আমরা যেহেতু পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশ, আর বাংলাদেশি পুলা আসাম দেশের মায়ের নিয়ে যে মিউজিক ভিডিও, আমি প্রথমেই ভাবছিলাম যে গানটা মানে ভাইরাল হবে। আচ্ছা, প্রথমে আমরা এই গানটির অল্প শুনে নিই। আসাম দেশের কন্যা আমি, মনটা করলা চুরি, তোমায় ছাড়া এখন আমি কেমন করে থাকি। বাংলাদেশের পোলায় আমি যাব তোমার বাড়ি, তোমায় আমি বউ বানিয়ে আনবো আমার বাড়ি। সে গানে বিপুলভাবে সাড়া পেয়েছি, এমনকি আমার অনেক ফলোয়ার্স বাংলাদেশে হয়ে গেছে।
যে অনেকে ফোন করেছে সিলেট থেকে যে এটা গান আপনার সাথে একটা মিউজিক ভিডিও অভিনয় করব, অনেক ফোন এসেছে। আমার অর্ণব পাল বলে একটা ছেলে আজও আমার সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে, সে বলছে যে আপনার সাথে একটা মিউজিক ভিডিও করবো। পরে বললাম যে আমি ভারতে আছি, যদি কোনোদিন আপনাদের এখানে আসি তো আপনাদের নিয়ে একটা ভিডিও করবো। তো তখন থেকে আমি বুঝলাম যে আমার গানটা ছড়িয়ে প্রতিবেশী বাংলাদেশে চলে গেছে। আর সেখানে যাওয়ার কারণেই ধরুন সে গান থেকে আমার 3000 ফলোয়ার্স এসেছে এবং বাংলাদেশে অনেক ফলোয়ার্স তৈরি হয়ে গেছে, কারণ এরা সবসময় যোগাযোগ করে যাচ্ছে আমার সাথে। আর পরবর্তী যেটা আমি এই গানটা যে জানুয়ারিতে ঘুরতে যাবে লন্ডনে, সেটাও বাংলাদেশের ফ্যান ফলোয়ার্স থাকায় সেদিকে মানে ডিস্টার্ব হয়, আমার দিকে হয়। তো দুই জায়গা মিলিয়ে এখানে ধরুন বরাক ভ্যালি, ওয়েস্ট বেঙ্গল বা আমার আসামে, ত্রিপুরা, এই 3টা স্টেট কভার করছে, আর অপরদিকে বাংলাদেশ, সব মিলিয়ে মোটামুটি ভালোই ভিউজ হইতেছে। আচ্ছা, আপনার সাথে একজন অভিনেত্রী রয়েছেন, আমি দেখেছি যে ওনার সম্পর্কে একটু যদি। মুন আসলে এর আগেও হয়তো আমার আগে কাজ করছিল, কিন্তু আগে বলবো না, মানে সোশ্যাল মিডিয়া বের হওয়ার আগে থেকেই তো আমি এই লাইনে ছিলাম। আর ওরা তো নতুন ইউটিউব বের হওয়ার পর ওরা আসছে ফোকাসে। তো পরে যখন মিউজিক ভিডিও করতে গেলাম তো ওকে আমি ডাকলাম, অবশ্যই সে সাড়া দিয়েছে ডাকে। আর তার গানটা যখন প্রথম দেখলাম, ওর সাথে করেছি আসাম দেশের কন্যা 2, প্রথম গানটা 5 লাখ ক্রস হয়ে গেছে ভিউজ। তো দেখলাম ওর সাথে জুড়িটা মানে মানা এবং দর্শকদের কাছে খায় বিষয়টা। তো 2 নম্বর গানটা ডোনা বলে একজন মডেল শিলচরের, ওর সাথে করেছি ও সুন্দরী মনে মনে। তো ও গানটাতে ভিউ ছিল আমার 2 লক্ষ ক্রস করেছে। তো সেখানে দেখলাম মনের থেকে মনের সাথে যুক্তি বেঁধে কাজ করা, ডোনার সাথে কাজ করা, দুটার মধ্যে একটা ডিফারেন্স পেয়ে গেছি আমি। তো 3 নম্বর যেটা মিউজিক ভিডিও, সেখানে আবার ডোনাকে মুনকে ডেকেছি। তো ওই গানটা 5 লক্ষর উপর ক্রস করেছে। তো আমি বলবো আসলে এই যে আপনার একজনের সাথে ফিক্সড কাজ করবো এরকম কোনো কথা নয়, আমি একের পর এক যাকে পাবো তাকে নিয়ে করব। যেমন ডোনাকে ডেকেছি, করেছি, আবার ভবিষ্যতে যদি কোনো মিউজিক ভিডিও করি ডোনাকেও ডাকতে পারি, বা পূর্বা বলে আরেকজন আছে ওকেও ডাকতে পারি, এনি বলে আরেকজন আছে, কয়েকজন মানে আমার সাথে আমার কন্ট্যাক্ট আছে, যদি সুযোগ পাই তাদেরকে নিয়োগ করবো। আসল ব্যাপারটা হচ্ছে যে মডেলদের নিয়ে কাজ করা, একটা মিউজিক ভিডিওতে গেলে আমাদেরকে অনেক সময় হাতে ধরতে হয় কোনো রোমান্টিক সিনের ক্ষেত্রে, বা অনেক ক্লোজে যেতে হয়। সেক্ষেত্রে নিজেকে বাঁচিয়ে এবং মডেলকে বাঁচিয়ে যেভাবে করা যায় আমি চেষ্টা রাখি সেরকম করতে। এবং আগেই বলে ফেলি যে তুমি শুটিংয়ের বাইরে আমার বোন, আফটার শ্যুট আমরা একে অন্যজনের ভাই বোন, এরকম আমি কথা বলি তাদের সাথে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যামেরা অ্যাঙ্গেল অনেক ক্লোজে গিয়ে অনেক ফাঁক থাকে, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল এবং আমাদের দাঁড়ানোর পজিশন অনেক মিলিয়ে যখন আমরা ভিডিওটা উপস্থাপন করি এডিটিং করে, তখন মানুষ মনে করে যে একদম কাছে গেছে অশ্লীল ভিডিও এরকম মনে করে, কিন্তু এগুলো কিন্তু এডিটিং এবং আপনার ক্যামেরা অ্যাঙ্গেল মিলিয়ে এসব করা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে তবুও আমি চাই, মানে যেহেতু আমরা রক্ষণশীল সমাজে, যে নিজেকে বাঁচিয়ে এবং বিপরীতে যে কাজ করে, যেহেতু মিউজিক ভিডিও ক্লোজ যেতে হবে রোমান্টিক কোনো সিনে, তখন নিজেকে বাঁচিয়ে ওকে বাঁচিয়ে কীভাবে করা যায় সেটা আমার চিন্তাধারা সবসময় থাকে। তো সেক্ষেত্রে আমার দর্শকদের যদি কোনো আপত্তি থাকে আমি সেটাও খুলে বলছি আপনাদেরকে। আর সেটাকে আমি কোনো ধরনের, আমি অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল মুডে নেই কাজ করি যখন। যতজন আমার সাথে আরেকজন করেছে বিপাশা, ফিল্মে কাজ করেছিল, একটা গানও করেছে, সম্পূর্ণ ফিল্মে আমার বিপরীতে কাজ করেছে। ওর সাথেই প্রথম অভিনয়ের প্রথমে আমি বলছি যে আফটার শ্যুট আমরা একে অন্যজনের ভাই বোন। তো আমরা অবশ্য নির্দ্বিধায় কাজ করেছি, আজও আমরা ভাই বোন সম্পর্ক আছি। আর মুন, ওর সাথে ভাই বোন সম্পর্ক, আমরা শ্যুটের আগে কথাবার্তা সেরে নেই যে আমরা শ্যুট শেষে ভাই বোন। তো দর্শকদের কাছে অনুরোধ যে বিটিভি বরাক নামে যেটা চ্যানেল রয়েছে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে, সেটি নিশ্চয়ই সেই পেজটিকে সাপোর্ট করবেন। এবং যদি আপনাদের ইচ্ছা থাকে যে আমি অভিনয় করব বা অভিনয় জগতের সাথে আমি জড়িত হব বা আমি নৃত্য জানি, তাহলে অবশ্যই শাহরুলের সাথে যোগাযোগ করবেন। ওনার কাছে সুযোগ রয়েছে, উনি করতে চাইছেন, এবং আমি চাইছি যে আমাদের বরাকের যারা উদীয়মান তারকা রয়েছেন তারা অবশ্যই শাহরুলের সাথে যোগাযোগ করবেন। এবং আগামীতে শাহরুলের বিটিভি বরাক থেকে আমরা চাইব যে উন্নত মানের একটি ফিল্ম তৈরি হয়, সেটা আশা রাখি। তো শেষ করার আগে আপনাকে আরেকটা কথা বলতে চাইছি যে আমি যখন ফিল্মটা রিলিজ করেছিলাম, খবর পেয়ে আমাদের কাবুগঞ্জের, আপনাদেরই কাবুগঞ্জের কৃষ্ণকান্ত সিনহা, উনি ছুটে এসেছিলেন কাবুগঞ্জে এবং আমাকে ডাকছিলেন, সাক্ষাৎকার নিয়েছেন।
মন থেকে এত ভালো লেগেছে যে একজন গ্রামের ছেলের খবর পেয়ে উনিও যেহেতু গ্রামের, সেই গ্রামের টানে আমাকে পুশ করেছেন। আর আপনিও কাবুগঞ্জের, ঠিক তদ্রুপ আপনি আজকে আমার মিউজিক ভিডিও দেখে এখানে ছুটে এসেছেন। এই ধরুন 15 কিলোমিটার আপনি এসে বাগাবাজারে আমার সাক্ষাৎকার নিচ্ছেন। আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিলেও কম হবে। আমি সেটা বলবো দ্য বরাক লাইভ 24 চ্যানেল, যেটা ওনার স্বত্বাধিকারী আমাদের সাবির। তো সাবিরের জন্য আমার যারা বাম এলাকার, অর্থাৎ বাগার লোকেশনে কুলিচড়া, জামালপুর, হাওইতাং, জয়দনপুর, লোকনাথপুর, আমার যারা ফ্যান ফলোয়ার্স, কারো বা ছেলে বা কারো বা ভাই আমি, তো সেই জায়গায় আপনারা সাবিরকে সাপোর্ট করবেন, দ্য বরাক লাইভ 24 চ্যানেলকে। আর আমরা সবাই মিলে যদি সাপোর্ট করি, সাবিরের চ্যানেলে একদিন আমার স্বপ্ন যে 1 মিলিয়ন ক্রস করবে। ধন্যবাদ। শাহরুল, এবং আমি চাইবো যে বিটবি বরাককে এত বেশি সাপোর্ট করুন, দিকে দিকে ছড়িয়ে দিন, এবং এপার বাংলা ওপার বাংলা দুপার মিলে এত সহায়তা করুন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এগিয়ে যেতে পারে। ধন্যবাদ, জয় হিন্দ।